নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের একটা চ্যাপ্টার পদার্থের সাধারণ ধর্ম। এই পদার্থের সাধারণ ধর্ম বা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, এই চ্যাপ্টারের আজ আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হলো সান্দ্রতা বা ভিসকোসিটি। তো শুরু করি আমরা। প্রথমে আমরা জানি প্রবাহী কাকে বলে। প্রবাহী বা ইংরেজিতে বলা হয় কি ফ্লুইড। তো পদার্থের তিনটে অবস্থা, কঠিন, তরল আর গ্যাস। এর মধ্যে কঠিন কখনোই প্রবাহিত হতে পারে না। তাহলে প্রবাহিত হতে পারে কি তরল আর গ্যাস। তরল আর গ্যাস প্রবাহিত হতে পারে বলেই তাদেরকে বলা হয় একসঙ্গে প্রবাহী বা ফ্লুইড। ফ্লো হয় বলেই বলা হয় কি ফ্লুইড। তাহলে প্রবাহীর সংজ্ঞা কি না তরল এবং গ্যাস প্রবাহিত হতে পারে বলে এদের একত্রে বলা হয় প্রবাহী। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, এই যে বললাম প্রবাহী প্রবাহ হয়। সেই প্রবাহ কত ধরনের হয়, অর্থাৎ প্রবাহের প্রকারভেদ। না প্রবাহীর প্রবাহটা হয় দু ধরনের। কি কি সেই দু ধরনের? এক হলো ধারারেখ প্রবাহ বা ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। আর দু নম্বর হলো বিক্ষুব্ধ প্রবাহ বা অশান্ত প্রবাহ। তাহলে কি বললাম, প্রবাহ কয় প্রকার? প্রবাহ হলো দুই প্রকার। এক ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, একে ইংরেজিতে বলা হয় স্ট্রিমলাইন মোশন। আর দু নম্বর হলো বিক্ষুব্ধ প্রবাহ বা অশান্ত প্রবাহ, যাকে বলা হয় টার্বুলেন্ট মোশন। এবার আমরা দেখে নেব ধারারেখ প্রবাহ কাকে বলে। তো প্রথমে ধারারেখ প্রবাহের সংজ্ঞা জানার আগে আমরা বুঝে নিই ধারারেখ প্রবাহটা কি। তো ছবিতে দেখো, আমরা ধরে নিয়েছি একটা নলের মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। তো ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তরলকে কতগুলো স্তরে কল্পনা করে নেওয়া হয়। আমরা এখানে তিনটে স্তর এই ডট ডট লাইন দিয়ে দেখিয়েছি। এরকম অসংখ্য স্তরে তরল প্রবাহিত হয়। তো বোঝার সুবিধার্থে আমরা তিনটে স্তর কল্পনা করেছি। তো এই স্তরের উপর তরল বা গ্যাসের কণাগুলো এরকম করে থাকে। এই প্রত্যেকটা কণার আমরা ধরো নাম দিলাম এ, বি, সি। আর এই স্তরে আমরা হয়তো একটা কণা নিলাম ডি। তাহলে আমরা চারটা কণা নিয়েছি, এ, বি, সি ও ডি। তাহলে এই স্তরটার কথা আমরা যদি ভাবি, তো এর সব থেকে প্রথম কণা হচ্ছে সি। না ধারারেখ প্রবাহের ক্ষেত্রে সি কণাটা যে বেগে, যে পথে, যে অভিমুখে চলবে, ঠিক তার পরবর্তী কণাগুলো অর্থাৎ বি, এ ঠিক সেই পথ ধরে, সেই বেগে, সেই অভিমুখেই চলবে এবং কখনোই কণার সঙ্গে কণার সংঘর্ষ বা ধাক্কা লাগবে না। আবার বলি যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তরলকে কতগুলো স্তরে প্রবাহিত হচ্ছে বলে ধরে নেওয়া হয়। সেই স্তরের উপর প্রত্যেকটা কণা যে যার ঠিক আগের কণার, মানে বি তার আগের কণা সি এর, এ তার আগের কণা বি এর পথ অনুসরণ করে চলবে এবং প্রত্যেকটা বিন্দুতে বেগের মান এবং অভিমুখ একই থাকবে। অর্থাৎ আমরা এই বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকি, এরকম স্পর্শক আঁকা হয়, তাহলে এই স্পর্শকগুলো এই বিন্দুতে বেগের অভিমুখ নির্দেশ করবে। মানে বেগকে ভি দিয়ে চিহ্নিত করা হয়, তো তাহলে ভি এর সাফিক্সে এ লিখলাম। তাহলে এ বিন্দুতে এই কণাটার বেগ কত? ভি এ। বি বিন্দুতে কণাটার বেগ কত? ভি বি। সি বিন্দুতে কণাটার বেগ কত? ভি সি। তার মানে যখনই এ কণাটা বি বিন্দুতে পৌঁছাবে তখন এই বেগটা লাভ করবে, ভি বি বেগ লাভ করবে। এ কণাটাই যখন সি বিন্দুতে লাভ তখন ভি সি বেগ লাভ করবে। তার মানে প্রবাহ পথের প্রত্যেকটা বিন্দুতে কণার বেগের মান ও অভিমুখ একই থাকবে, যাতে সেই কণাগুলো কখনোই সংঘর্ষ ঘটবে না। আবার এই যদি এই বিন্দুটাকে আলাদা করে ধরি, মানে ডি বিন্দু, এর বেগ কত? ভিডি।
তাহলে ভিডি কিন্তু কখনোই ভিএ ভিবি বা ভিসির সঙ্গে সমান হবে না, কারণ এর পথটা আলাদা। তাহলে ধারারেখ প্রবাহের সংজ্ঞা কি হবে না, ধারারেখ প্রবাহের সংজ্ঞা হবে প্রবাহিত হওয়ার সময় প্রবাহ পথে, এই যে প্রবাহ পথ ডট ডট দিয়ে, প্রবাহ পথের প্রত্যেক বিন্দুতে প্রবাহীর বেগের মান ও অভিমুখ যদি সব সময় অপরিবর্তিত থাকে তাহলে সেই প্রবাহকে বলা হবে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। আবার বলছি, প্রবাহিত হওয়ার সময় প্রবাহ পথের প্রত্যেক বিন্দুতে বেগের মান ও অভিমুখ যদি অপরিবর্তিত থাকে তবে সেই প্রবাহকে বলা হবে ধারারেখ প্রবাহ বা অশান্ত প্রবাহ। তাহলে ধারারেখ প্রবাহের আরেকটা নাম হলো কি, শান্ত প্রবাহ। তাহলে আমরা জানলাম ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। এবার আমরা যেটা জানবো ধারারেখা, ইংরেজিতে বলা হয় স্ট্রিম লাইন। তো ধারারেখ প্রবাহ তো এই পদ্ধতিটাকে বলছে, আর এই যে পথে প্রবাহটা হচ্ছে সেই পথটাকেই বলা হবে কি ধারারেখা। তার মানে আমরা এখানে ছবিতে 3টে ধারারেখা এঁকেছি। তো ধারারেখার সংজ্ঞা কি হবে তাহলে না, ভালো করে শোনো, ধারারেখা প্রবাহের এই ধারারেখার সংজ্ঞা কি হবে না, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর কোনো কণা যে পথ বরাবর গতিশীল হয় তাকেই বলা হয় ধারারেখা। আবার বলছি, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর প্রত্যেকটি কণা যে পথ বরাবর চলে বা যে পথ বরাবর গতিশীল হয় সেই পথটাকে বলা হয় ধারারেখা। তাহলে এবার আমরা জেনে নিই ধারারেখ প্রবাহ বা ধারারেখার বৈশিষ্ট্য। খুব ভালো করে শুনবে, বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। যেটাই ধারারেখ প্রবাহ বৈশিষ্ট্য তাই হচ্ছে ধারারেখার বৈশিষ্ট্য। কারণ আমরা এক্ষুনি বললাম যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর প্রত্যেকটি কণা যে পথ অনুসরণ করে চলে তাকেই তো ধারারেখা বলে। তাই ধারারেখার বৈশিষ্ট্য বা ধারারেখ প্রবাহের বৈশিষ্ট্যগুলি হলো, 1 নাম্বার বলি যে প্রবাহ পথের প্রত্যেকটা বিন্দুতে, অর্থাৎ ধারারেখার প্রত্যেকটা বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে সেই স্পর্শক, এই যে তীর চিহ্নগুলো এগুলো স্পর্শক, সেই বিন্দুতে কণাটার বেগের মান ও অভিমুখ নির্দেশ করবে। আবার বলছি, ভালো করে শোনো, ধারারেখার উপর 1 নম্বর বৈশিষ্ট্য, ধারারেখার উপর যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শক ওই বিন্দুতে কণাটির বেগের মান ও অভিমুখ নির্দেশ করবে। 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক একটি ধারারেখার উপর প্রত্যেকটি কণা তার পূর্ববর্তী কণার, মানে তার আগের কণা, বি এর আগের কণা সি, এ এর আগের কণা বি। তাহলে ধারার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধারারেখার উপর প্রত্যেকটি কণা তার পূর্ববর্তী কণার পথ অনুসরণ করে চলে। শুধু পথ অনুসরণ করে নয়, তার বেগের মান ও অভিমুখ একই থাকে। তাহলে কি বলতে হবে 2 নম্বর বৈশিষ্ট্য, প্রত্যেকটি ধারারেখার উপর প্রত্যেকটি কণা তার পূর্ববর্তী কণার পথ অনুসরণ করে চলে। এবার আমরা আসি 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে যে দুটো ধারারেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। আবার বলছি, দুটি ধারারেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। 4 নম্বরে আমরা বললাম, 4 নম্বরে বলছি ধারারেখার 4 নম্বর বৈশিষ্ট্য যে কোনো নলের মধ্যে যদি ধারারেখার ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ তারা খুব কাছাকাছি এবং ধারারেখার সংখ্যা যথেষ্ট বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রবাহীর বেগ বৃদ্ধি পায়। আর ধারারেখার সংখ্যা কমে গেলে, অর্থাৎ ঘনত্ব কমে গেলে, সেখানে প্রবাহীর বেগ হ্রাস পায়। আবার বলছি 4 নম্বর বৈশিষ্ট্য যে নলের মধ্যে ধারারেখার সংখ্যা বৃদ্ধি পেলে, অর্থাৎ ঘনত্ব বৃদ্ধি পেলে, ধারারেখার ঘনত্ব বৃদ্ধি পেলে প্রবাহীর বেগ বৃদ্ধি পায়, এবং ধারারেখার ঘনত্ব কমে গেলে বা সংখ্যা কমে গেলে প্রবাহের বেগ
হ্রাস পায়। তো ধারারেখ প্রবাহের বৈশিষ্ট্য আমরা যেটা 3 নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম যে দুটি ধারারেখ কখনোই পরস্পরকে ছেদ করে না। তো কেন দুটি ধারারেখ পরস্পরকে ছেদ করে না সেটা আমরা দেখে নিই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটি ধারারেখ কেন পরস্পরকে ছেদ করে না। তো আমরা ধরে নিলাম যে দুটো ধারারেখা পরস্পরকে ছেদ করল, তাহলে এই একটা ধারারেখা, এই একটা ধারারেখা, তাহলে এটা ছেদবিন্দু। তাহলে এই ছেদবিন্দুতে দুটো ধারারেখার উপর দুটো আলাদা আলাদা স্পর্শক অঙ্কন করা যাবে। তো এক্ষুনি আমরা পড়েছিলাম বা বৈশিষ্ট্য জেনেছিলাম যে ধারারেখার উপর কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক সেই বিন্দুতে কোণাটার বেগের মান ও অভিমুখ নির্দেশ করে। আবার বলছি, ধারারেখার উপর কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক সেই বিন্দুতে কোণাটার বেগের মান ও অভিমুখ নির্দেশ করে। তাহলে এই বিন্দুতে যদি দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাহলে এই কোণাটার বেগের অভিমুখ এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। এটা কি কখনো সম্ভব যে একই বিন্দুতে কোণার দুটো বেগের অভিমুখ থাকবে? না, এটা কখনোই সম্ভব নয়। তাই দুটি ধারারেখ কখনোই পরস্পরকে ছেদ করে না। তাহলে এই কোশ্চেনের উত্তরটা কি বলতে হবে ভালো করে বললে? দুটি ধারারেখা কেন পরস্পরকে ছেদ করে না? না, দুটি ধারারেখা যদি পরস্পরকে ছেদ করত তাহলে ছেদ বিন্দুতে দুটি ধারারেখার উপর দুটি পৃথক স্পর্শক অঙ্কন করা যেত। এই দুটি পৃথক স্পর্শক একই বিন্দুতে কোণার দুটি বেগের অভিমুখ নির্দেশ করত, যা কখনোই সম্ভব নয়। তাই দুটি ধারারেখ কখনোই পরস্পরকে ছেদ করে না। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রবাহের দ্বিতীয় প্রকারটা কি ছিল? বিক্ষুব্ধ প্রবাহ বা অশান্ত প্রবাহ, টার্বুলেন্ট মোশন। এটা বলার আগে আরেকটু আগেরটা মনে করিয়ে দিই যে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহের ক্ষেত্রে বলা হয়েছিল যে সেখানে তরলের কণাগুলোর মধ্যে কখনোই সংঘর্ষ হয় না এবং প্রত্যেকটা কণা তার পূর্ববর্তী কণার বেগ, অভিমুখ, পথ অনুসরণ করে চলে এবং প্রবাহ পথের প্রত্যেক বিন্দুতে প্রবাহের বেগের মান ও অভিমুখ অপরিবর্তিত থাকে। এখানে সবগুলোই কিন্তু আলাদা, অর্থাৎ কোনো নলের মধ্য দিয়ে তরলের যখন প্রবাহ হবে, কি প্রবাহ না এই বিক্ষুব্ধ প্রবাহ, তখন কণার বেগের মান ও অভিমুখ সবসময় এলোমেলোভাবে পরিবর্তিত হবে। অর্থাৎ আগেরটায় বলা হয়েছিল বেগের মান ও অভিমুখ অপরিবর্তিত থাকবে, এখানে বলা হবে প্রত্যেকটা কণার বেগের মান ও অভিমুখ পরিবর্তিত হবে, অনবরত বা এলোমেলো পরিবর্তিত হবে এবং কণার সঙ্গে কণার সংঘর্ষ হবে। তবেই সেই প্রবাহকে বলা হবে কি? বিক্ষুব্ধ প্রবাহ। তাহলে বিক্ষুব্ধ প্রবাহের সংজ্ঞা কী হবে বা অশান্ত প্রবাহের সংজ্ঞা কী হবে? না, প্রবাহিত হওয়ার সময় প্রবাহ পথের যে কোনো বিন্দুতে প্রবাহীর বেগের মান ও অভিমুখ যদি এলোমেলোভাবে পরিবর্তিত হয় তাহলে সেই ধরনের প্রবাহকে বলা হয় অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে ক্ষেত্রে প্রবাহীর কণার সঙ্গে কণার সংঘর্ষ ঘটে। তাহলে আবার বলছি, বিক্ষুব্ধ প্রবাহের সংজ্ঞা কী হবে? না, প্রবাহিত হওয়ার সময় প্রবাহ পথে যে কোনো বিন্দুতে প্রবাহীর বেগের মান ও অভিমুখ যদি অনবরত পরিবর্তিত হয় তবে সেই প্রবাহকে বলা হয় বিক্ষুব্ধ প্রবাহ। এখানে একটা কথা বলে রাখো যে যতই আমরা পড়ি ধারারেখ প্রবাহ আর বিক্ষুব্ধ প্রবাহ, প্রকৃতিতে ধারারেখ প্রবাহ বলে কিন্তু কিছু হয় না, সব প্রবাহই বিক্ষুব্ধ প্রবাহ। এবার আমরা শুরু করব যার নামে উপএককটা সান্দ্রতা, সেই সান্দ্রতার সংজ্ঞা। তো সান্দ্রতার সংজ্ঞা বলার আগে বুঝে নিই সান্দ্রতা ব্যাপারটা আসলে কি। তো সান্দ্রতা বোঝার আগে দেখো একই রকম ছবি, একটা নলের মধ্য দিয়ে তরলের ধারারেখ প্রবাহ হচ্ছে। তো এই নলের মধ্যে আমরা তরলের 5টা স্তরকে কল্পনা করেছি। আমি স্তরগুলো একটু নামকরণ করে দিই। এই মাঝেরটাকে আমরা নাম দিলাম এ, এদিকেরটা বি, এটা ধরো সি, নিচেরটা ডি এবং ই।
তাহলে আমরা কটা স্তর কল্পনা করেছি? 5টা, এ বি সি ডি ই। এর মধ্যে একদম মাঝখানে আছে এ, অর্থাৎ নলের উভয় গা থেকেই দূরে। তো নলের গা থেকে বা নলের প্রান্তের দিক থেকে যে যত দূরে থাকবে সেই স্তরের বেগ তত বেশি হবে। তাহলে নলের মাঝখানে থাকা এ স্তরের বেগ সব থেকে বেশি, এবং এ এর থেকে বি এর বেগ কম, কারণ সে নলের প্রান্তের দিকে অবস্থিত, এবং বি এর থেকে ডি এর বেগ কম, এবং একই রকম এ এর থেকে সি এর বেগ কম এবং সি এর থেকে ই এর বেগ কম। তো আমরা একটু ধরে নিই, ধরো এ এর বেগটা সব থেকে বেশি, তাহলে এ এর বেগ ধরো 50 সেমি পার সেকেন্ড, এটার বেগ ধরো তার থেকে কম 40 সেমি পার সেকেন্ড, এটার বেগ 30 সেমি পার সেকেন্ড, এটারও তাহলে একটু কম 50-এর থেকে 40 সেমি পার সেকেন্ড, এটাও হচ্ছে 30 সেমি পার সেকেন্ড। তাহলে যত নলের প্রান্তের দিকে যাবে তার বেগ তত কমবে। এখন আমরা যদি বলি যে এ আর বি এর মধ্যে আপেক্ষিক বেগ কত, আপেক্ষিক বেগ মানে তাদের বেগের পার্থক্য, তাহলে তোমরা সহজেই বলতে পারবে যে এটার 50 আর এটা 40, তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে এদের মধ্যে কত? 10 সেমি পার সেকেন্ড। তো তরলের এই ধর্ম, সান্দ্র ধর্মের জন্য কি হয় না, যে স্তরের বেগ বেশি সে অন্য স্তরের বেগকে বাড়াতে চায়, আর যে স্তরের বেগ কম সে অন্যের বেগকে কমাতে চায়। তো কীরকম ব্যাপারটা না, ধরো এ এর বেগ বেশি 50 আর বি এর বেগ কত 40, তাহলে 50 চাইবে 40কে বাড়াতে আর 40 চাইবে 50কে কমাতে। এই ধর্মটাই হচ্ছে কি সান্দ্রতা। তাহলে 50 চাইবে 40কে বাড়াতে, ধরো 40 যে স্তরটা বি স্তরের 40টা সামান্য বেড়ে 42 সেমি পার সেকেন্ড হলো, 40টা বেড়ে 42 সেমি, তাহলে 50 40কে বাড়ালো এই সান্দ্র ধর্মের জন্য, তাহলে 40 50কে কমাবে, তাহলে 50টা কমে হলো ধরো 48, মানে এ স্তরের বেগ হলো কত 48। তাহলে এখন এ স্তরের বেগ হচ্ছে 48 সেমি পার সেকেন্ড আর বি স্তরের বেগ হচ্ছে 42 সেমি পার সেকেন্ড। তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে এদের আপেক্ষিক বেগ কত, না এখন হচ্ছে কত আপেক্ষিক বেগ, 42 আর 48-এর ডিফারেন্স হচ্ছে 6 সেমি পার সেকেন্ড। তাহলে শুরুতে এদের আপেক্ষিক বেগ কত ছিল? 10 সেমি পার সেকেন্ড, আর এই সান্দ্র ধর্মের জন্যই আপেক্ষিক বেগটা কমে কত হলো? 6 সেমি পার সেকেন্ড। তাহলে এই ধর্মটাই হচ্ছে সান্দ্রতা। তাহলে সান্দ্রতা আসলে কি, বা সান্দ্রতার সংজ্ঞা কি হলো না, প্রবাহী তার যে ধর্মের জন্য পাশাপাশি দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ কমাতে চায় সেই ধর্মটাকেই বলা হয় তার সান্দ্রতা। আবার বলছি, প্রবাহী তার যে ধর্মের জন্য পাশাপাশি অবস্থিত দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ কমাতে চায় সেই ধর্মকেই বলা হয় প্রবাহীর সান্দ্রতা। এবং এই যে সান্দ্রতা, এই যে এর বেগটা কমাতে হলো বা এর বেগটা বাড়াতে হলো, এই জন্য একটা স্তর আরেকটা স্তরের উপর একটা বল প্রয়োগ করে, সেই বলটাকে বলা হয় কি সান্দ্র বল। এবং অনেক সময় এই সান্দ্রতা বলতে কিন্তু সান্দ্র বলকে বোঝায়। তাহলে আবার বলছি, কি বলেছিলাম আমরা, যে এ স্তরের বেগ 50 আর বি স্তরের বেগ 40। তাহলে তরলের এই সান্দ্র ধর্মের জন্য 50 চাইবে 40কে বাড়াতে, বাড়িয়ে করলে ধরলাম 42, আর 40 চাইবে 50কে কমাতে, তাহলে করলে কথা 48। তাহলে আগে শুরুতে আপেক্ষিক বেগ অর্থাৎ বেগের পার্থক্য ছিল 10 সেমি পার সেকেন্ড, আর পরে যখন 48 আর 42 হলো তখন বেগের পার্থক্য বা আপেক্ষিক বেগ হলো 6 সেমি পার সেকেন্ড। তাহলে এই সান্দ্রতা ধর্মের জন্যই আপেক্ষিক বেগটা 10 সেমি পার সেকেন্ড থেকে কমে হলো কত 6 সেমি পার সেকেন্ড। তাহলে এই জন্যই সান্দ্রতার সংজ্ঞায় বলা হলো যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগকে কমাতে চায় সেই ধর্মকেই বলা হয় সান্দ্রতা। আর এর সঙ্গে আমি কি বললাম না, এই জন্য অর্থাৎ তরল তার পাশাপাশি দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ কমানোর জন্য একটা স্তর আরেকটা স্তরের উপর বা আরেকটা স্তর আরেকটা স্তরের গতির বিরুদ্ধে, আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকেই বলা হয় সান্দ্র বল। তাহলে সান্দ্র বলের সংজ্ঞাটা আরও একবার ভালো করে বলছি, শুনে নাও, যে প্রবাহী তার দুটি স্তরের মধ্যে, প্রবাহী তার পাশাপাশি দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ কমানোর জন্য একটি স্তর আরেকটি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকেই বলা হয় সান্দ্র বল। এই জন্য সান্দ্র বলের সঙ্গে ঘর্ষণের কিছু সাদৃশ্য আছে,
কারণ ঘর্ষণও জানো তোমরা, একটা বস্তুকে আর একটা বস্তুর উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময়, ধরো একটা বাক্সকে মেঝের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার জন্য মেঝে ওই বাক্সের গতির বিরুদ্ধে একটা বল প্রয়োগ করে, সেটাকে বলা হয় ঘর্ষণ। তাই সান্দ্র বল কিছুটা ঘর্ষণের মতোই, এই জন্য সান্দ্র বলকে বলা হয় কি আভ্যন্তরীণ ঘর্ষণ বল। ঘর্ষণ বলকে বলা হয় কি আভ্যন্তরীণ ঘর্ষণ বল। যদি প্রশ্নটা বলে যে সান্দ্র বলকে কেন আভ্যন্তরীণ ঘর্ষণ বল বলা হয়, তাহলে কি বলতে হবে সেই কোশ্চেনের উত্তরটা? না, বলতে হবে আমরা জানি ঘর্ষণ বল সর্বদা দুটি তলের আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে তাদের আপেক্ষিক গতিকে বাধা দেয়। আবার বলছি, ঘর্ষণ বল সর্বদা পরস্পর সংলগ্ন দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে, তাই আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে অর্থাৎ আপেক্ষিক গতিকে বাধা দেয়। তেমনি সান্দ্র বলও তো কোনো প্রবাহীর পাশাপাশি দুটি স্তরের মধ্যে ক্রিয়া করে তাদের আপেক্ষিক গতিকে বাধা দেয়। আর এই সান্দ্র বল কেবলমাত্র প্রবাহীর ভেতরেই সীমাবদ্ধ থাকে বলে একে বলা হয় আভ্যন্তরীণ ঘর্ষণ বল। সান্দ্র বল প্রবাহীর পরপর বা পাশাপাশি দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে এবং এর প্রভাব প্রবাহীর ভেতরেই সীমাবদ্ধ থাকে বলে সান্দ্র বলকে আভ্যন্তরীণ ঘর্ষণ বল বলা হয়। এবার আমরা দেখব এই সান্দ্রতা বা সান্দ্র বল, আমরা বললাম না যে সান্দ্র বল দ্বারাই সান্দ্রতার পরিমাপ করা হয়, এই সান্দ্র বল আর ঘর্ষণের মধ্যে কি সাদৃশ্য আছে আর কি বৈসাদৃশ্য আছে। তাহলে এবার আমরা দেখে নিই সান্দ্র বল আর ঘর্ষণের সাদৃশ্য। তো দুটো সাদৃশ্য আছে। এক হচ্ছে যে সান্দ্র বল এবং ঘর্ষণ উভয়েই আপেক্ষিক গতি থাকলে তবেই সৃষ্টি হয়, অর্থাৎ একটা স্তর আর আরেকটা স্তর, দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকলে অর্থাৎ আপেক্ষিক বেগ থাকলে তবেই সান্দ্র বল ও ঘর্ষণ সৃষ্টি হয়। তাহলে এক নম্বর সাদৃশ্য কি বললাম, যে সান্দ্র বল এবং ঘর্ষণ উভয়েই আপেক্ষিক গতি থাকলে তবেই সৃষ্টি হয়। আর দু নম্বর হচ্ছে সান্দ্র বল এবং ঘর্ষণ উভয়েই আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে আপেক্ষিক গতিকে বাধা সৃষ্টি করে, উভয়েই আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে। তাহলে এই গেল সান্দ্র বল ও ঘর্ষণের সাদৃশ্য। এবার আমরা দেখব এদের মধ্যে বৈসাদৃশ্য বা পার্থক্য। এবার আমরা যেটা দেখব সান্দ্র বল আর ঘর্ষণের বৈসাদৃশ্য। তো এক হচ্ছে বৈসাদৃশ্য মানে কি পার্থক্য। তাহলে সান্দ্র বল কেবলমাত্র একই প্রবাহীর দুটি সংলগ্ন স্তরের মধ্যে ক্রিয়া করে, একই প্রবাহীর দুটি সংলগ্ন স্তরের মধ্যে ক্রিয়া করে। আর ঘর্ষণের প্রথম পার্থক্য বা প্রথম পয়েন্ট বলতে হবে, ঘর্ষণ বল দুটি পৃথক বস্তুর স্পর্শতলে ক্রিয়া করে। তো এটা গেল একই বস্তুর পাশাপাশি দুটি স্তরের মধ্যে ক্রিয়া করে, আর ঘর্ষণ হলো দুটি পৃথক বস্তুর স্পর্শতলে ক্রিয়া করে। দু নম্বর পার্থক্য হলো সান্দ্র বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, সান্দ্র বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আর দু নম্বরে বলা হলো ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তিন নম্বর হচ্ছে সান্দ্র বল আসন সংশক্তি বলের জন্য সৃষ্টি হয়, সান্দ্র বল সংশক্তি বলের জন্য সৃষ্টি হয়, আর ঘর্ষণ বল আসঞ্জন বলের জন্য সৃষ্টি হয়। আর 4 নম্বর বৈশিষ্ট্য যে তাপমাত্রার পরিবর্তনে সান্দ্র বলের পরিবর্তন যথেষ্ট বেশি হয়, আর তাপমাত্রার পরিবর্তনে ঘর্ষণ বলের পরিবর্তন খুব একটা বেশি হয় না। তাহলে কি বললাম, সান্দ্র বলের প্রথম পয়েন্ট যে একই প্রবাহীর দুটি পাশাপাশি স্তরের মধ্যে সান্দ্র বল ক্রিয়া করে। আর ঘর্ষণ বলে বলা হলো দুটি পৃথক বস্তুর স্পর্শতলে ঘর্ষণ বল ক্রিয়া করে। দু নম্বরে আমরা বলেছিলাম, মনে করো যে সান্দ্র বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল,
নির্ভর করে। আর এখানে 2 নম্বরে বলেছিলাম ঘর্ষণ বল কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়। আর 3 নম্বরে বলা হচ্ছে সান্দ্র বল উৎপন্ন হয় সংশক্তি বলের জন্য। সান্দ্র বল উৎপন্ন হয় সংশক্তি বলের জন্য, আর ঘর্ষণ বলের উৎপত্তি হয় আসঞ্জন বলের জন্য। আর 4 নম্বর লাস্ট পয়েন্ট হচ্ছে তাপমাত্রার পরিবর্তনে সান্দ্র বলের পরিবর্তন যথেষ্ট বেশি হয়। আবার কি বলছি, তাপমাত্রার পরিবর্তনে সান্দ্র বলের পরিবর্তন যথেষ্ট বেশি হয়, আর তাপমাত্রার পরিবর্তনে ঘর্ষণ বলের পরিবর্তন খুব একটা হয় না। তাহলে এইগুলোকে তোমাদেরকে গুছিয়ে লিখে নিতে হবে। তাহলে এইখানেই আমরা আজকে শেষ করলাম। এখনো পরের একটা ক্লাসে আমরা এর বাকি অংশটুকু জানবো। এখানে কিন্তু সান্দ্রতা এখনো শেষ হয়নি, এর পরের ক্লাসে আমরা এর বাকি অংশটুকু জানবো।